আমরা আজকে দশম শ্রেণীর ইউনিট 2 জীবনের প্রভাবমানতা অধ্যায়টি শুরু করব। জীবনের প্রভাবমানতা শুরু করতে গেলে আমরা জানতে হবে যে আমাদের যে মানব দেহ রয়েছে সে মানব দেহ অনেকগুলি বহুকোষের সমষ্টি। আবার সেই বহুকোষ এসেছে একটি মাত্র কোষ থেকে। এবার একটি কোষের মধ্যে কি রয়েছে না নিউক্লিয়াস রয়েছে, যা বলছি কোষের মস্তিষ্ক। যাবতীয় যে কার্যকলাপ কোষের নিয়ন্ত্রিত কার দ্বারা না নিউক্লিয়াসের দ্বারা। এবার নিউক্লিয়াস ছাড়া আর কি কি অর্গানেল রয়েছে রয়েছে যেমন মাইটোকন্ড্রিয়া রয়েছে, গলগি বডি রয়েছে, লাইসোজোম রয়েছে। যাই থাকুক তা কি করবে না নিউক্লিয়াস দ্বারাই পরিচালিত হবে, নিউক্লিয়াস দ্বারাই পরিচালিত হবে। এবার একটি কোষ থেকে যখন অনেকগুলি কোষ সমষ্টি তৈরি করবে তখন কি করবে না একটা টোটাল অনেকগুলো কোষ সমষ্টি যখন শুধুমাত্র একটি করে ফাংশন করছে তখন তাকে বলবো কি ইউনিট। তখন ইউনিটস অফ সেলস, এখানে ওয়ান সেল একটি মাত্র সেল, এখানে ইউনিট অফ সেলস কি করবে একে বলবো আমরা কি না টিস্যু। টিস্যু তারপরে এই টিস্যুগুলি পরবর্তীকালে এই যে তাদের নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসের ফাংশনের ভিত্তিতে তাদের যে প্রোটিন সিনথেসিস করে তার ভিত্তিতে কি করবে এদের মধ্যে ডিফারেন্সিয়েশন হবে। আস্তে আস্তে কি করবে না ক্রম পরিবর্তন হতে থাকবে। কিন্তু ক্রম পরিবর্তনটা হলেই নিউক্লিয়াসের যে বৈশিষ্ট্য রয়েছে তা কিন্তু কি করবে না প্রত্যেকটা কোষের মধ্যে দিয়ে সঞ্চারিত হবে, প্রত্যেকটি কোষের মধ্যে সঞ্চারিত হবে। একটি নিউক্লিয়াসের বৈশিষ্ট্য যাবতীয় কোষের মধ্যে সঞ্চারিত হবে। বা আরো যদি বলি তাহলে বলবো কি বংশগতি, মানে পিতা বা মাতা উভয়ের বৈশিষ্ট্য কি করবে না অপত্যের মধ্যে সঞ্চারিত হবে। পিতা ও মাতার অপত্যের মধ্যে বৈশিষ্ট্য সঞ্চারিত হবে, সেটাকে বলছি আমরা না বংশগতি। আবার সে অপত্য থেকে আবার অপর কোনো পিতা মাতার উপস্থিতিতে যখন অপর কোনো যখন অন্য বংশগতি তৈরি হবে তা সেই বৈশিষ্ট্যটা সঞ্চারিত হবে অপরিবর্তিত অবস্থায়। এক জন্য থেকে পরবর্তী জন্য, সেখান থেকে তার পরবর্তী জন্মতে সঞ্চারিত হবে, যাকে বলছি আমরা কি না বংশগতি। নিউক্লিয়াসের মধ্যে কি অবস্থান করে আমরা জানি, নিউক্লিয়াসের মধ্যে রয়েছে ডিএনএ, যা বংশগতির একক। এবার ডিএনএ এর মধ্যে কি রয়েছে না ডিএনএ এর মধ্যে রয়েছে জিন, যা কি করছে না বংশগতির বৈশিষ্ট্যগুলি এক অপত্য থেকে এক বংশানুক্রম থেকে পরবর্তী বংশানুক্রমে অপরিবর্তিত অবস্থাতে সঞ্চারিত করছে, যা কি করছে না অপরিবর্তিত অবস্থায় থাকে। এই হলো আমাদের প্রভাবমানতা। তাহলে আমাদের চ্যাপ্টারটা শুরুতেই জানতে হবে কি যে নিউক্লিয়াস এবং ডিএনএ এর মধ্যে সম্পর্কটা, একটা কোষের সাথে নিউক্লিয়াসের সাথে কি সম্পর্ক রয়েছে। আমরা মনে করি এখানে রয়েছে নিউক্লিয়াস। আমরা জানি নিউক্লিয়াসে কি রয়েছে না নিউক্লিয়াসে রয়েছে কি এই নিউক্লিয় জালিকা, নিউক্লিয়াসে রয়েছে নিউক্লিয় জালিকা, যাকে বলছি আমরা ক্রোম্যাটিন জালিকা, নিউক্লিয় জালিকা বা ক্রোম্যাটিন জালিকা। এবার সেই ক্রোম্যাটিন জালিকাটা কি, যদি একটা নিউক্লিয়াস হয় নিউক্লিয়াসের মধ্যে কি রয়েছে ক্রোম্যাটিন জালিকা। আমরা জানি যে ডিএনএ যে বংশগতির বৈশিষ্ট্য বহন করে, ডিএনএ এর মধ্যে নিউক্লিয়াসে ডিএনএ রয়েছে। তবে বলা যায় যে নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ রয়েছে সেই ডিএনএ এর সাথে আরো কিছু ধরনের প্রোটিন রয়েছে, যা হলো হিস্টোন প্রোটিন। তাহলে ডিএনএ প্লাস হিস্টোন এই নিয়ে তৈরি হচ্ছে আমাদের ক্রোম্যাটিন। ডিএনএ সাথে যুক্ত হবে কি হিস্টোন নিয়ে তৈরি হবে হচ্ছে ক্রোম্যাটিন। এই হিস্টোন প্রোটিন রয়েছে H2A, H2B, H3 এবং H4। H2A, H2B, H3, H4 ডিএনএ এর সাথে যখন সেই হিস্টোন প্রোটিনগুলি সংযুক্ত অবস্থায় থাকবে তখন তারা তৈরি করবে কিনা ক্রোম্যাটিন। এই যে হিস্টোন প্রোটিনগুলি প্রত্যেকটা অণু আমার দুটো করে পেয়ারে থাকবে, জোড়া অবস্থান করবে। তাহলে কি বলা যায় H2A, H2B,
H3 H4 এগুলো কি করেছে না প্রত্যেকটাই জোড়ায় জোড়ায় অবস্থান করছে। যখন তারা প্রত্যেকে এই জোড়ায় অবস্থান করবে তখন তাকে বলবো আমরা কি হিস্টোন অক্টামার। 4 গুণিত 2 ইকুয়াল টু 8। হিস্টোন অক্টামার, অক্টামার মানে 4 অণু। এবার সেই হিস্টোন অক্টামারের বাইরে কি রয়েছে এই ডিএনএ। হিস্টোন অক্টামারের বাইরে রয়েছে এভাবে ডিএনএ। ডিএনএ কি করছে? কয়েল করছে কাকে না হিস্টোন প্রোটিনকে। যখন হিস্টোন প্রোটিনকে ডিএনএ কয়েল করছে তখন তাকে বলবো আমরা কি না সলিনয়েড। যখন একটা স্ট্রাকচার একটা পাক তৈরি খাচ্ছে তখন তাকে বলছি আমরা কি না সলিনয়েড স্ট্রাকচার। এইরকম সলিনয়েড স্ট্রাকচার গুলি পরস্পর পাশাপাশি অবস্থান করেছে ডিএনএ এর সাথে। বলা যায় সলিনয়েড এইভাবে অবস্থান করেছে সলিনয়েড, যেখানে মাঝখানে কি রয়েছে হিস্টোন অক্টামার রয়েছে। এই যে এই একটা সলিনয়েড, 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 এর মাঝে রয়েছে কি ডিএনএ এবং বাইরে ডিএনএ রয়েছে। স্ট্রাকচারকে বলছি আমরা নিউক্লিওজোম মডেল। স্ট্রাকচারকে বলবো আমরা কি না নিউক্লিওজোম, নিউক্লিওজোম, নিউক্লিওজোম স্ট্রাকচার, নিউক্লিওজোম মডেল। এই পাশাপাশি অবস্থিত দুটি হিস্টোন অক্টামারের মাঝে কি রয়েছে ডিএনএ রয়েছে। এই ডিএনএ কে বলবো আমরা লিঙ্কার ডিএনএ। পাশাপাশি অবস্থিত যে ডিএনএ রয়েছে তাকে বলবো আমরা কি না লিঙ্কার ডিএনএ। তবে কি হলো এই লিঙ্কার ডিএনএ এর সঙ্গে যুক্ত হয়ে এই পোর্শনটা হচ্ছে ক্রোমাটিন। এই ক্রোমাটিন বাহুগুলি বা ক্রোমাটিন যে থ্রেডটা তাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। ক্রোমাটিন তাহলে ডিএনএ এর সঙ্গে যুক্ত হয়েছে হিস্টোন, ডিএনএ প্লাস হিস্টোন হচ্ছে ক্রোমাটিন। ক্রোমাটিন বাহু বা যাকে বলছি আমরা নিউক্লিয় জালিকা। ক্রোমাটিন বাহু বা নিউক্লিয় জালিকা। এই ক্রোমাটিন কিন্তু বা নিউক্লিয় জালিকা আবার দুই ভাগে বিভক্ত। ক্রোমাটিন যা ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিন। ইউক্রোমাটিন, হেটারোক্রোমাটিন। এই ক্ষেত্রে বলা যায় যে ইউক্রোমাটিন রয়েছে তা হচ্ছে ফাংশনাল মানে কার্যকরী এবং হেটারোক্রোমাটিন অকার্যকরী। তাহলে ইউক্রোমাটিন হচ্ছে ফাংশনাল এবং হচ্ছে সেটা নন ফাংশনাল। ইউক্রোমাটিন হালকা বর্ণের, লাইট কালার। আমরা পরে ডিসকাশন করছি ব্যাপারগুলো। ইউক্রোমাটিন বর্ণ হচ্ছে লাইট কালার। লাইট কালার। হেটারোক্রোমাটিন হচ্ছে ডার্ক কালার। লাইট কালার এবং হচ্ছে ডার্ক কালার। তো এরা কি করে ইউক্রোমাটিন প্রোটিন সিনথেসিস করতে পারে। প্রোটিন সিনথেসিস। কিন্তু যে হেটারোক্রোমাটিন রয়েছে সে প্রোটিন সিনথেসিস করতে পারবে না। হেটারোক্রোমাটিন প্রোটিন সিনথেসিস করতে পারে না। নো প্রোটিন সিনথেসিস। প্রোটিন সিনথেসিস করতে পারবে না। কেন? এই যে নিউক্লিওজোম মডেলটা তৈরি হলো এর মাঝে যে ক্রোমাটিনটা রয়েছে সেটা হচ্ছে ইউক্রোমাটিন। ইউক্রোমাটিন আবার যখন এই ইউক্রোমাটিন গুলি এর মধ্যে আবার যখন পাক খাবে সে কি করবে আরো অনেকগুলি নিউক্লিওজোম তৈরি করবে তারা পরস্পর। একবার যখন নিউক্লিওজোম তৈরি হয়ে গেল আবার কি করবে সে ক্রোমাটিন গুলি পরস্পর হিস্টোন মলিকিউল যখন আসবে তারা কি করবে আবার পাক খাবে। এই অবস্থায় ছিল যখন পাশে আবার যখন হিস্টোন মলিকিউল গুলো আসবে এরা আবার এক পাক করে নেবে, আবার পাক করে নেবে হিস্টোন মলিকিউলের সাথে। আবার এদিকে আসলে হিস্টোন মলিকিউল গুলো আবার এখানে পাক করবে, এদিকে আসলে এখানে পাক করবে। এইভাবে কি করতে থাকবে এরা আস্তে আস্তে ঘন সন্নিবেশিত অবস্থায় তৈরি হয়ে যাবে। তাহলে এই অবস্থায় কি ছিল ইউক্রোমাটিন
আর যখন এটা হয়ে যাবে তখন বলবো এটাকে না আমরা হেটারোক্রোমাটিন। ক্রোমাটিন। এই যে ডিএনএ এর ঘনত্বটা যখন বেড়ে যাবে তখন হয়ে যাবে কিনা গাঢ় বর্ণের। যখন এই মাঝে ডিএনএ এর ঘনত্বটা যখন বেড়ে যাবে তখন তারা হয়ে যাবে গাঢ় বর্ণের। তার আগে অবস্থায় কি ছিল আমাদের হালকা বর্ণের। তবে এটা হচ্ছে ইউক্রোমাটিন, তাহলে এটা হবে কিনা হেটারোক্রোমাটিন। ফাংশনাল, নন ফাংশনাল, ডার্ক কালার। তারপর বলছি আমরা প্রোটিন সংশ্লেষ করতে পারে ইউক্রোমাটিন, কিন্তু হেটারোক্রোমাটিন প্রোটিন সংশ্লেষ করতে পারে না। কারণটা কি? কারণটা এটাই যে প্রোটিন সিনথেসিস করার জন্য বা প্রোটিন সংশ্লেষ করার জন্য কি করতে হয়, ডিএনএ কে তৈরি হবে কোথায় না আরএনএ তে। ডিএনএ কে কিসে কনভার্ট করতে হবে? আরএনএ তে। তারপরে আরএনএ কি করবে? এমআরএনএ তে কনভার্ট হবে, তৈরি করবে এমআরএনএ। এরপরে যে আরএনএ রয়েছে, আরএনএ থেকে তৈরি হচ্ছে আমাদের আরআরএনএ, রাইবোজোমাল আরএনএ এবং হচ্ছে এমআরএনএ। এই রাইবোজোমাল আরএনএ তৈরি করা হচ্ছে রাইবোজোম, রাইবোজোমাল আরএনএ তৈরি করা হচ্ছে রাইবোজোম। এমআরএনএ এর সাথে যখনই রাইবোজোম যুক্ত হবে তখনই কি তৈরি করবে না প্রোটিন। সেই প্রোটিন সিনথেসিস একটা ডিটেইলস প্রসেস আমরা পরবর্তীকালে পড়াশোনা করব, কিন্তু এই মুহূর্তে জানতে হবে যে ডিএনএ থেকে আমাদের আরএনএ, আরএনএ থেকে হচ্ছে এমআরএনএ, দেন তৈরি হবে কি প্রোটিন। এই পদ্ধতিকে বলা হয়, প্রোটিন তৈরি পদ্ধতিকে ট্রান্সলেশন। ট্রান্সলেশন পদ্ধতিতে প্রোটিন সিনথেসিস করে। কিন্তু ওই যে এখানে ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি করবে কি দরকার? আরএনএ পলিমারেজ। ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি করবে তখন দরকার হচ্ছে আরএনএ পলিমারেজ। এখানে অবভিয়াসলি যে জায়গাগুলো মাঝখানে গ্যাপ রয়েছে সেখানে আরএনএ পলিমারেজ এসে যুক্ত হতে পারবে, সেই ডিএনএ থেকে আরএনএ তৈরি করবে। অবশ্যই এখানে আরএনএ পলিমারেজ যুক্ত হতে পারবে বলে সেখান থেকে কি হবে? সেই ডিএনএ থেকে আমার আরএনএ তৈরি হবে। কিন্তু এইখানে যে আমার আগে দেখলাম যখন হেটারোক্রোমাটিন তৈরি হয়েছে সেখানে আরএনএ পলিমারেজ এসে যুক্ত হতে পারবে না। যেখানে হেটারোক্রোমাটিন হয়েছে সেখানে আরএনএ পলিমারেজ এসে যুক্ত হতে পারবে না। আরএনএ পলিমারেজ যুক্ত না হতে পারার জন্য কি হবে না, সেই ডিএনএ থেকে আমার আরএনএ তৈরি হবে না, ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে না। এবং যখন ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে না তো অবভিয়াসলি আমার এমআরএনএ তৈরি হবে না, ফলে প্রোটিন সিনথেসিস হবে না। সেই জন্য ইউক্রোমাটিন অবশ্যই প্রোটিন সিনথেসিস করতে পারে। আচ্ছা, এবারে আমরা দেখলাম যে ডিএনএ থেকে প্রোটিন সিনথেসিস হচ্ছে কার মাধ্যমে না এমআরএনএ এর মাধ্যমে। তো এটা আমরা জেনে নিতে হবে ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হচ্ছে এই প্রসেসটার নাম বলবো আমরা ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে আরএনএ তৈরি পদ্ধতিকে বলবো আমরা ট্রান্সক্রিপশন। এবার আরএনএ থেকে এমআরএনএ তৈরি হচ্ছে এই পদ্ধতিকে বলবো আমরা স্প্লাইসিং। স্প্লাইসিং। আরএনএ থেকে যখন এমআরএনএ তৈরি হচ্ছে তখন বলবো আমরা স্প্লাইসিং। আমরা বলছি কি, এবার এমআরএনএ থেকে এমআরএনএ প্লাস এখানে যখন রাইবোজোম যুক্ত হচ্ছে তখন হচ্ছে কিনা প্রোটিন সিনথেসিস। প্রোটিন। এই এমআরএনএ থেকে আরএনএ তৈরি পদ্ধতিকে বলবো আমরা ট্রান্সলেশন। ট্রান্সলেশন। এই স্প্লাইসিংটা কি আমরা এটা পড়ে নিলাম। স্প্লাইসিং হচ্ছে যে ডিএনএ, আমরা জানি ডিএনএ হচ্ছে দ্বিতন্ত্রী, যা 3 প্রাইম, আমরা একটা ডিএনএ দ্বিতন্ত্রী জানি, তো সেটা পরে দেখবো। 3 প্রাইম এখানে 5 প্রাইম, এটা আমরা মনে করি ডিএনএ রয়েছে। সেই ডিএনএ এর মধ্যে কি রয়েছে? একটা নিউক্লিওটাইড বেস পেয়ার থাকবে। নিউক্লিওটাইড বেস পেয়ার গুলো, এই নিউক্লিওটাইড বেস পেয়ার গুলি যা বৈশিষ্ট্য বহন করছে তখন তাকে কি বলবো আমরা? জিন বলবো। এইখানে অল্টারনেটিভ ভাবে ডিএনএ এর মধ্যে যে নিউক্লিওটাইড বেস পেয়ার গুলি রয়েছে, প্রথম যে বেস পেয়ার গুলি সেগুলি হচ্ছে কি ফাংশনাল, সেগুলি হচ্ছে ফাংশনাল। আর পরবর্তীকালে যেটা হবে সেটা হচ্ছে কি না নন ফাংশনাল। তাহলে এটা হবে নন ফাংশনাল। কার্যকরী এবং হচ্ছে অকার্যকরী। আবার হবে এটা কার্যকরী, আবার এটা অকার্যকরী। কার্যকরী অকার্যকরী পরস্পর অল্টারনেটিভ ভাবে থাকবে।
যা ফাংশন হচ্ছে বা কার্যকরী হচ্ছে তার নাম বলছি আমরা এক্সন, আর যেটা অকার্যকরী তাতে বলবো আমরা ইন্ট্রন। মানে এই সমস্ত জিনগুলির মধ্যে কোনো প্রোটিন তৈরির সংকেত বহন থাকবে না ইন্ট্রনের মধ্যে। তাহলে বলা যায় ডিএনএর মধ্যে রয়েছে এক্সন, আবার রয়েছে ইন্ট্রন, এক্সন ইন্ট্রন। ওকে, এই 3 প্রাইম এই 5 প্রাইম এক্সন এবং ইন্ট্রন যখন, তাহলে কি হবে, এটা যদি আমার ডিএনএ তে থাকে এক্সন এবং ইন্ট্রন, আবার পরবর্তীকালে ডিএনএ তে যখন এখানে কি হচ্ছে না আমাদের আরএনএ পলিমারেজ যখন এখানে বাইন্ড হচ্ছে বা যখন ট্রান্সক্রিপশন হচ্ছে, ডিএনএ তে যখন ট্রান্সক্রিপশন হচ্ছে, তবে সে এক্সন ইন্ট্রনটাই আমার পরবর্তীকালে আরএনএ তে আসছে। এক্সন এবং ইন্ট্রনের অংশটা এক্সন ইন্ট্রন আবার এক্সন আরএনএ তে আসছে। এরপরে কি করবে, যে ডিএনএ মাঝখানে কি রয়েছে, এই ধরনের যে হাইড্রোজেন বন্ডিং গুলো রয়েছে, সে হাইড্রোজেন বন্ডিং গুলোকে ভাঙতে হবে। মিডলে হাইড্রোজেন বন্ডিং রয়েছে 3 প্রাইম যদি হয়, এটা 5 প্রাইম যদি হয়, এখানে 5 প্রাইম এখানে 3 প্রাইম, মিডলে রয়েছে হাইড্রোজেন বন্ধনীগুলি, সে হাইড্রোজেন বন্ধনগুলোকে ভাঙতে হবে। সে হাইড্রোজেন বন্ধনগুলোকে ভাঙবে এই অঞ্চলে যেখানে এক্সন ইন্ট্রন রয়েছে, তার নাম হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস একে বলা হয় মলিকিউলার সিজার। যেহেতু ডিএনএ কে কাছের মধ্যে কেটে দিচ্ছে মাঝখান থেকে, মলিকিউলার সিজার যখন কেটে দিচ্ছে, মলিকিউলার সিজার, সেটা হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। মলিকিউলার সিজার, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। যখন রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কেটে দিল কোথায়, মাঝ অংশগুলোতে, তখন কি করবে, ইন্ট্রন গুলোকে সেখান থেকে বাদ দিয়ে দেবে। তাহলে পরে অবস্থা দেখা যাচ্ছে এই মাঝে মাঝে এগুলো গ্যাপ তৈরি হয়ে যাবে। যদি আমরা এখানে 3 প্রাইম হতো, এখানে কি হবে, 5 প্রাইম হবে, এখানে 3 প্রাইম হবে, এখানে 5 প্রাইম, এখানে 3 প্রাইম, এখানে 5 প্রাইম, এখানে 3 প্রাইম, এই গ্যাপ তৈরি হবে এক্সন ইন্ট্রন মাঝে। ইন্ট্রন গুলোকে লাইসিস করে দেবে ফ্যাগোসাইটিস পদ্ধতিতে এবং সেটাকে ডাইজেস্ট করে দেবে। তাহলে কি হবে, ইন্ট্রন গুলো বাদ হয়ে গেল, যারা ছিল হচ্ছে নন ফাংশনাল, ইন্ট্রন গুলো বাদ হয়ে গেল। তাহলে কি বেঁচে থাকলো, এক্সন, এক্সন। এবার এই ইন্ট্রন, এবারে যে এক্সন গুলি রয়েছে, এক্সন গুলিকে মাঝে যুক্ত করবে এক ধরনের এনজাইম যা হচ্ছে লাইগেজ। লাইগেজ যখন এক্সন গুলিকে যুক্ত করলো, তাদের মধ্যে কি রয়েছে, যে সমস্ত জিনগুলো রয়েছে তারাই হচ্ছে প্রোটিন তৈরির জন্য সংকেত বহন করে, যে সংকেতটা কি আমরা আসলে অ্যামাইনো অ্যাসিড। তাহলে এই যখন এক্সন গুলি পাশাপাশি যুক্ত কে করবে, লাইগেজ যখন যুক্ত করে দিল, এখানে তাহলে 5 প্রাইম হবে, এখানে 3 প্রাইম হয়ে গেল, মাঝখানে লাইগেশন হয়ে যাবে। যখন লাইগেশন হয়ে গেল তখন কি হবে, এটা সম্পূর্ণ ডিএনএ তৈরি হলো। সেই ডিএনএটা যেটা বলছি আমরা আরএনএ তৈরি হয়েছে। এবার প্রত্যেকই হচ্ছে ফাংশনাল, প্রোটিন তৈরির জন্য মেসেজ বহন করছে, তখন তাকে বলবো আমরা এমআরএনএ আর মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার আরএনএ, সেই মেসেঞ্জার আরএনএ থেকে কি হবে না, প্রোটিন সিনথেসিস হবে। এরপরে যদি আমরা দেখলাম ডিএনএ আরএনএ স্ট্রাকচারটা যে দেখবো আমরা, সাধারণত আমরা যদি ডিএনএ যদি কম্পোনেন্ট আমরা জানি, তো ডিএনএ কে বলছি আমরা না নিউক্লিওটাইড। ডিএনএ ইজ এ নিউক্লিওটাইড। যা কি রয়েছে, রাইবোজ সুগার, তো রাইবোজ সুগারকে বলছি আমরা পেন্টোজ সুগার বলে থাকি। রাইবোজ সুগার বা পেন্টোজ সুগার, যা হচ্ছে 5 কার্বন যুক্ত, রাইবোজ সুগার, পেন্টোজ সুগার। তারপরে রয়েছে নাইট্রোজেন বেস, সেই নাইট্রোজেন বেসটা আবার পিউরিন, দেন পাইরিমিডিন, পিউরিন এবং পাইরিমিডিন, দুই ধরনের নাইট্রোজেন বেস পেয়ার রয়েছে।
সে পিউরিন হচ্ছে অ্যাডেনিন এবং হচ্ছে গুয়ানিন। অ্যাডেনিন এবং গুয়ানিন। পাইরিমিডিন রয়েছে সাইটোসিন, থাইমিন এবং রয়েছে ইউরাসিল। পিউরিন তাহলে হলো সি পি ইউ, পাইরিমিডিন সরি পিউরিন রয়েছে এ এবং জি। আমরা জানি যে অ্যাডেনিন গুয়ানিন রয়েছে এবং হচ্ছে সাইটোসিন থাইমিন রয়েছে, তারা পরস্পর এইভাবে যুক্ত হয়, অ্যাডেনিনের সঙ্গে থাইমিন এবং গুয়ানিনের সঙ্গে সাইটোসিন যদি থাকে তবে হচ্ছে আমরা ডিএনএ এর সঙ্গে সংযুক্ত হবে। এরপরে কি রয়েছে? ফসফরিক অ্যাসিড CH3PO4 ফসফরিক অ্যাসিড। এই হলো ডিএনএ স্ট্রাকচার, ডিএনএ কম্পোনেন্ট। ফসফরিক অ্যাসিড, নাইট্রোজেন বেস এবং রাইবোজ সুগার, এইকে বলবো একসাথে আমরা নিউক্লিওটাইড। কিন্তু আরএনএ এর ক্ষেত্রে আমার সবকিছু থাকলেও আমার সেখানে ফসফরিক অ্যাসিড থাকবে না, ফসফরিক অ্যাসিড থাকবে না। এবার ফসফরিক অ্যাসিড না থাকার জন্য মানে রাইবোজ সুগারও থাকবে, এখানে রাইবোজ সুগার থাকলো, নাইট্রোজেন বেস থাকবে, কিন্তু অ্যাবসেন্ট হচ্ছে ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড থাকার জন্য একে কি বলবো আমরা? একে বলবো নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড আরএনএ, নিউক্লিওটাইড ডিএনএ, এই প্রধান একটা পার্থক্য। এবার এই যে নাইট্রোজেন বেসগুলি থাকবে, নাইট্রোজেন বেসগুলির মধ্যে আমার এখানে অ্যাডেনিনের সাথে ইউরাসিল বেস পেয়ার করবে। আরএনএ এর মধ্যে অ্যাডেনিনের সাথে কি করবে না? ইউরাসিল সংযুক্ত হবে। এবার গুয়ানিনের সঙ্গে সেম সাইটোসিন পেয়ার করবে, গুয়ানিন এবং সাইটোসিন। এবার যদি আমরা ডিএনএ এর ভৌত গঠন দেখি, স্ট্রাকচারকে দেখি, দেখতে পাবো যেহেতু রাইবোজ সুগার পাঁচ কার্বন যুক্ত, 1 নম্বর কার্বন, 2 নম্বর, 3, 4, এর উপরে রয়েছে CH3, কিন্তু যখন এই H টা এর সঙ্গে বন্ডিং করছে তখন হয়ে যাবে CH2, বাইরে রইবে PO4 যার দুটো বন্ড ও, CH3PO4, আর এই যে কার্বনটা এর মাথায় রয়েছে 5, CH2PO4, মানে এরকম হলো PO4, CH2PO4। এটা হচ্ছে 5 নম্বর কার্বন, এর সাথে যুক্ত হয়েছে 1 2 3 4, একে 5। ওকে, এর সাথে বাইরে থাকবে হচ্ছে, আমরা জানি যে 1 নম্বর যে কার্বনটা, সেই 1 নম্বর কার্বনের সাথে যুক্ত হবে হচ্ছে নাইট্রোজেন বেস। 1 নম্বর কার্বনে যুক্ত হবে নাইট্রোজেন বেস, আর 5 নম্বর কার্বনে যুক্ত হবে ফসফরিক অ্যাসিড। এই দুটো মনে রাখতে হবে। এটা যদি রাইবোজ সুগার হয় আমাদের, যদি রাইবোজ সুগার হয় তো মনে রাখতে হবে রাইবোজ সুগারের 1 নম্বর কার্বনে যুক্ত হবে নাইট্রোজেন বেস এবং 5 নম্বর কার্বনে যুক্ত হবে ফসফরিক অ্যাসিড। আমরা জানি ডিএনএ ইজ এ সুগার ফসফেট ব্যাকবোন। ডিএনএ মধ্যে কি রয়েছে? সুগার ফসফেট ব্যাকবোন রয়েছে। তাহলে এটা যদি সুগার হয়, পাশে থাকবে হচ্ছে ফসফেট, এখানে নাইট্রোজেন বেস। আচ্ছা, আর এর সাথে সাথে রয়েছে নাইট্রোজেন বেস, এখানে OH, নাইট্রোজেন বেস N2OH, HOH হাইড্রক্সিল এন্ড HOH, OH হাইড্রক্সিল এন্ড থাকলো, এই ফসফরিক অ্যাসিড। এর সাথে আমরা দেখেছি ডিএনএ এন্ডিং হচ্ছে 3 প্রাইম 5 প্রাইম, মানে এই একটা 5 কার্বন থেকে একটা সুগার যাবে, আর 3 কার্বন থেকে একটা সুগার থাকবে, সংযুক্ত হবে। এই দুটো সুগারের
একটা সুগারের শেষ, একটা সুগারের 3 নম্বর কার্বন এবং অপর একটা সুগারের 5 নম্বর কার্বন এর মাঝে যে ডিসটেন্সটা সেটাই হচ্ছে কি না এই ডিএনএ স্ট্রাকচার। দুটো সুগারের মাঝে স্ট্রাকচার হচ্ছে কি ডিএনএ স্ট্রাকচার। ওকে, এবার যদি এরপরে আরেকটা যদি নিয়ে আসি সুগার, সেম এখানে রয়েছে CH2 PO4 N2 OH HOH HOH। এই যে CH2 PO4 এর সাথে CH2 AC এবং একে একটা হ্যান্ড দিব হচ্ছে H কি সংযুক্ত হবে, জল তৈরি করবে। যখন এই জল তৈরি করলো তখন কি করবে, H2 রূপে বাইরে বের হবে এবং এর সাথে 5 নম্বর কার্বনের সাথে একটা বন্ডিং তৈরি করে নেবে। 5 নম্বর কার্বনের সাথে 3 নম্বর কি করবে, বন্ড তৈরি করে নেবে। CH2 ছিল CH2 দুটো H, একটা H এর সাথে যুক্ত হচ্ছে অপর এই OH 3 নম্বর কার্বনের, আর এর সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করবে, জল তৈরি করবে। H2 বাইরে বেরিয়ে যাবে এবং সেই H পরবর্তীকালে এখানে যুক্ত হয়ে মিডলে কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে, মানে দুটো সুগারের মাঝখানে সংযুক্ত করছে। এখানে রয়েছে একটা হাইড্রোজেন বন্ধনী, যে একটা সুইচ বন্ধনী থাকলো। এই দুটি সুগারের মাঝে যে বন্ধনীটা তৈরি হচ্ছে তাকে বলবো আমরা ফসফোডাইএস্টার বন্ড, ডাইএস্টার বন্ড, ফসফোডাইএস্টার বন্ড। অপরদিকে দেখতে গেলে এটা হচ্ছে সুগার আর এটা হচ্ছে ফসফেট, এই দুটো হচ্ছে সুগার, এটা হচ্ছে ফসফেট, এটা হচ্ছে সুগার ফসফেটের ব্যাকবোন। আচ্ছা, আমরা এখানে দেখলাম যে এখানে নাইট্রোজেন বেস পেয়ার রয়েছে। এই নাইট্রোজেন বেস পেয়ার যদি মনে করি, আমার এখানে কি রয়েছে, অ্যাডেনিন রয়েছে, এখানে রয়েছে অ্যাডেনিন, এখানে রয়েছে থাইমিন। ওকে, সাইড বা ধরে রাখলাম এখানে গুয়ানিন রয়েছে। তাহলে কি হবে না, অ্যাডেনিনের সাথে আমার পাশে কি যুক্ত হবে, থাইমিন যুক্ত হবে, দুটো পেয়ারে থাইমিন। আবার এখানে কি যুক্ত হবে, সাইটোসিন। কিন্তু মনে দেখার বিষয় যে অ্যাডেনিনটা কোথায় রয়েছে, 1 নম্বর কার্বনে রয়েছে, সেটাও নাইট্রোজেন বেস কি হবে না 1 নম্বর কার্বনে থাকবে, এটাও 1 নম্বর কার্বনে থাকবে, 1 নম্বর কার্বনে থাকবে। তখন এই যে সুগারটাকে আমরা 1 নম্বর কার্বন কোথায় পাবো, যখন আমরা এটাকে উল্টে দেব, যখন আমরা এটাকে রিভার্স করব তবে আমরা 1 নম্বর কার্বন পাবো। তো বলা যাচ্ছে দেখো, যদি আমরা এইভাবে দেখি তাহলে এটা হবে 1 নম্বর, 2 3 4, এর উপর রয়েছে 5 দিয়ে CH2 PO4 এই হচ্ছে নিচে ফসফেট 5 নম্বর কার্বনে, 1 নম্বর কার্বন হচ্ছে নাইট্রোজেন বেস। সেরকম আবার এখানে থাকবে 2 3 4 5 CH2 PO4 এই ফসফেট সংযুক্ত হচ্ছে। তাহলে দেখা গেল, তাহলে এইটা যদি আমার এর বাইরে কি হবে, ফসফেট হলো আর এটা হচ্ছে সুগার হলো। তাহলে ডিএনএ একটা কমপ্লিট হলো, দু সাইডে সুগার, সুগার ফসফেট, সুগার ফসফেট, আবার সুগার আবার ফসফেট। তাহলে দেখা যাচ্ছে এই এন্ডিংটা শেষ হয়েছিল কোথায় না 3 নম্বর কার্বনের সাথে, সরি 5 নম্বর কার্বন, 5 নম্বর কার্বনের সাথে শেষ হলো কোথায় না 3 নম্বর কার্বনের এখানে, এই 3 নম্বর কার্বনে, 3 নম্বর কার্বনে। আবার অপর দিকে কি রয়েছে না উপরে 5 নম্বর কার্বন রয়েছে, এখানে শেষ কোথায় 5 নম্বর কার্বন, এই যে 5 নম্বর কার্বন, সরি রয়েছে এখানে শেষ 3 নম্বর কার্বন, 3 নম্বর। আবার এখানে রয়েছে নিচে 5 নম্বর। ডিএনএ এর অভিমুখ সবসময় 5 থেকে 3 এর দিকে হবে, 5 প্রাইম থেকে 3 প্রাইম হয়, মানে 5 প্রাইমে কার্বন কি রয়েছে এখানে, এখানে রয়েছে হচ্ছে ফসফেট, 3 নম্বর কার্বন এখানে যুক্ত হয়েছে হাইড্রোজেন গ্রুপ, এখানে রয়েছে হাইড্রোজেন গ্রুপ যুক্ত হয়েছে, কোভ্যালেন্ট বন্ড তৈরি করেছে, এখানে রয়েছে ফসফেট। তবে একটা অভিমুখ যদি 5 প্রাইম দিকে হয়, অপর অভিমুখ কি হবে, সেটারই 3 প্রাইম অভিমুখ হবে, মানে নিচ থেকে উপর দিকে হবে। এর মাঝে রয়েছে আমার A
T, G or C or G or C, এইভাবে এখানে ডিএনএ স্ট্রাকচার এখানে কমপ্লিট হবে। ডিএনএ সুগার ফসফেট ব্যাকবোন, যার একদিকে রয়েছে সুগার, 1 নম্বর কার্বনে রয়েছে নাইট্রোজেন বেস, 5 নম্বর কার্বনে রয়েছে ফসফেট। তো সুগার এবং ফসফেটের ব্যাকবোন তৈরি করছে এইভাবে। এই বলে আমরা ডিএনএ আর আরএনএ পার্থক্য। নেক্সট, এই যে ডিএনএ সাথে তৈরি হলো ক্রোমাটিন, সেই ক্রোমাটিন নিয়ে বাহু তৈরি হচ্ছে কি ক্রোমোজোম। ক্রোমোজোম, সেই ক্রোমোজোমের দুটি বাহু ক্রোমাটিড, ক্রোমাটিড আমরা দেখলাম, এটাও ক্রোমাটিড। যখন কোষ বিভাজন হবে এর মাঝে রয়েছে কি সেন্ট্রোমিয়ার। যখন কোষ বিভাজন হবে, কোষ বিভাজনে কি করবে, যে কোষটা যে ক্রোমাটিডটা রয়েছে সেই ক্রোমাটিডের মধ্যে ডিএনএ রেপ্লিকেশন করবে তারা। তাহলে এখান থেকে আবার ক্রোমাটিড বাহু তৈরি করবে, আবার এখানে ক্রোমাটিন বাহু তৈরি করবে, যা কি বলবো আমরা কি ক্রোমাটিড হবে। এই দুটি বাহুকে একই ক্রোমোজোম থেকে সৃষ্ট পাশাপাশি দুটি বাহুকে বলবো আমরা কি হোমোলোগাস ক্রোমোজোম বা সমসমস্ত ক্রোমোজোম। সমসমস্ত ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম। হোমোলোগাস ক্রোমোজোম। আবার যদি অপর কোনো ক্রোমোজোম থাকে, যদি ক্রোমোজোম এ হয়, আবার যদি পাশাপাশি অপর কোনো ক্রোমোজোম থাকে, এরকম যদি ক্রোমাটিড বাহুগুলি থাকে, মিডলে থাকবে সেন্ট্রোমিয়ার, তখন তাদের বলবো আমরা বাহুগুলোকে এর সাপেক্ষে নন হোমোলোগাস ক্রোমোজোম। নন হোমোলোগাস ক্রোমোজোম এর সাপেক্ষে। এবার যে অবস্থান করছে ক্রোমোজোমের মাঝে সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ার অবস্থান অনুযায়ী ক্রোমোজোমে কয় ভাগে ভাগ করা যায়, অ্যাকর্ডিং টু প্রেজেন্স অফ সেন্ট্রোমিয়ার পজিশন। যদি মনে করি ক্রোমাটিডের মধ্যে সেন্ট্রোমিয়ার মাঝ বরাবর থাকবে, সেন্ট্রোমিয়ার মাঝ বরাবর রয়েছে, একে বলবো আমরা মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। মেটাসেন্ট্রিক। এই মেটাসেন্ট্রিক মাঝ বরাবর যদি দেখি, এই দুই ভাগে যখন একটা ভাগ হবে তখন কি করবে, এটা ভি আকৃতি শেপড হবে, আর ভি শেপ ক্রোমোজোম মেটাসেন্ট্রিক। আবার যখন সেন্ট্রোমিয়ারটা এই ক্রোমোজোমের বাহুর যদি মাঝ বরাবর থাকে কিছুটা উপরে, তখন তাকে বলবো কিনা সাবমেটাসেন্ট্রিক। সাবমেটাসেন্ট্রিক। তাহলে যে সাবমেটাসেন্ট্রিক এর দেখি স্ট্রাকচারটা পাবো আমরা এল শেপড, এল আকৃতি, সাবমেটাসেন্ট্রিক এল আকৃতি। যদি সেন্ট্রোমিয়ারটি পজিশন যদি হয় উপরের দিকে, একদম শেষ প্রান্তে, আমরা জানি ক্রোমোজোমের শেষ প্রান্তে হচ্ছে কি টেলোমিয়ার, শেষ প্রান্ত অনুযায়ী এর আকৃতি হবে আই শেপড, যাকে বলছি আমরা অ্যাক্রোসেন্ট্রিক। টেলোসেন্ট্রিক, শেষ ভাগ টেলোসেন্ট্রিক। যদি কোনো এপিক্যাল পোর্শনে থাকবে, শেষ নয় কিন্তু এপিক্যাল পোর্শনে, তখন এটা হচ্ছে কিনা জে শেপড, যে আকৃতি, একে বলবো আমরা অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক, জে শেপড, যে আকৃতি, যে আকৃতি অ্যাক্রোসেন্ট্রিক, যে আকৃতি অ্যাক্রোসেন্ট্রিক। টেলোসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, ভি শেপড, এল শেপড এবং আই শেপড। এর পরবর্তী ক্লাসে আমরা যে ক্রোমোজোম গঠন সম্বন্ধে এবং তার সাথে কোষ বিভাজন সম্পর্কে আমরা এর পরবর্তীকালে আলোচনা করব। এখন আপাতত এই পর্যন্ত।